বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে প্রথম ক্লাসটা সাজিয়েছি। আজকে অর্থনীতির প্রথম অধ্যায়ের প্রথম যে শিরোনামটা রয়েছে সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, অর্থাৎ বেসিক ইকোনমিক্স প্রবলেম অ্যান্ড ইটস সলিউশন। এই বিষয় নিয়ে আমাদের অনেকগুলো টপিক রয়েছে। এই টপিকগুলোর ভেতর থেকে আমরা প্রথম ক্লাসটা সাজিয়েছি 4টা টপিক নিয়ে। সেটা হচ্ছে অর্থনীতি কি, অসীম অভাব এবং সীমিত সম্পদ বা দুষ্প্রাপ্যতা ও নির্বাচন সম্পর্কে। তো আমাদের অর্থনীতি সম্পর্কে যে ভয়টা রয়েছে, আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ তোমাদের এই ভয়কে জয় করতে পারবা। তো অর্থনীতি সম্পর্কে আগে জানতে হলে অর্থনীতিটা কি সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের প্রথম আলোচনা হবে। তো এই জন্য আমরা প্রথমেই সাজিয়েছি অর্থনীতি, এই বিষয়টা নিয়ে আমাদের কি আলোচনা। তাহলে এখন আমরা জানবো কি এটা বিষয় সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে। তাহলে এখন অর্থনীতি আমরা এখানে লিখি অর্থনীতি। এই অর্থনীতি শব্দটি ইংরেজি প্রতিশব্দ ইকোনমিক থেকে এসেছে। ইকোনমিক কি শব্দ? এটা ইংরেজি শব্দ। এই ইংরেজি শব্দ ইকোনমিক থেকে অর্থনীতি শব্দটা এসেছে। কিন্তু এখন প্রশ্ন আছে, এই ইকোনমিক ইংরেজি শব্দটা কিভাবে আসলো? এই ইংরেজি শব্দ ইকোনমিক শব্দটা ঐকোনমিক থেকে এসেছে। ঐকোনোমিয়া থেকে এসেছে, যেটা হচ্ছে কি শব্দ? গ্রিক শব্দ। এখন ঐকোনোমিয়া যে একটি গ্রিক শব্দ, এই ঐকোনোমিয়া শব্দটি কিন্তু দুটি শব্দের সমন্বয়ে সংগঠিত হয়েছে। সে দুটি হলো, প্রথমটা হচ্ছে ঐকোস থেকে এসেছে এবং দ্বিতীয় শব্দটা হচ্ছে নেমিন থেকে এসেছে। নেমিন অর্থাৎ ঐকোস এবং নেমিন এই দুটো শব্দ থেকে এসেছে ঐকোনোমিয়া। তার মানে আমরা জানছি যে কি গ্রিক শব্দ দুইটা, ঐকোস এবং নেমিন, এই দুটি শব্দ থেকে গ্রিক ঐকোনোমিয়া শব্দটা এসেছে এবং গ্রিক ঐকোনোমিয়া শব্দটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক এবং ইকোনমিকের বাংলা প্রতিশব্দটা হচ্ছে কি? অর্থনীতি। তাহলে এখন আমরা জানছি যে কি আসলে উৎপত্তি অর্থাৎ কি উৎস অনুসারে অর্থনীতি শব্দের অর্থ কি সেটা এখন আমাদের জানার বিষয়। তাহলে উৎপত্তি অর্থে আমাদের এই যে ঐক্য শব্দের অর্থ কিন্তু গৃহস্থালী, আর নেমিং শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। তাহলে উৎস অনুসারে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে কি অর্থনীতি সম্পর্কে, অর্থাৎ কি অর্থনীতি শব্দের অর্থটা আমরা যদি জানি তাহলে এটা হচ্ছে অর্থাৎ গৃহস্থালী ব্যবস্থাপনা। তাহলে আমাদের অর্থনীতি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক। ইকোনমিক শব্দটা এসেছে গ্রিক শব্দ ঐকোনোমিয়া, কি দুটি শব্দ? ঐকোস এবং নেমিন থেকে। ঐকোস মানে গৃহস্থালী এবং নেমিন শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপনা, অর্থাৎ অর্থনীতি বলতে গৃহ ব্যবস্থাপনাকে উল্লেখ করে। কিন্তু যদিও শুরুতে গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে অর্থনীতির যে কর্মকাণ্ড ছিল, কিন্তু এখন সেটা নেই। এখন অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপক বিস্তৃত লাভ করেছে এবং এই যে অর্থনীতির কর্মকাণ্ডগুলো ব্যাপক বিস্তৃত লাভ করেছে, এটা কিভাবে লাভ করেছে সেটা এখন আমি তোমাদেরকে জানাবো। তাহলে 9 মার্চ 1776 সালে, এই 9 মার্চ 1776 সালে বিখ্যাত অর্থনীতিবিদ, মানে আমরা যাকে অর্থনৈতিক জনক বলা হয়, তখন কিন্তু তিনি জনক হননি। আর এই 9 মার্চ 1776 সালে অ্যাডাম স্মিথের একটি বিখ্যাত বই প্রকাশ পায়। সেই বইটির নাম হচ্ছে অ্যান এনকোয়ারি
into the nature and causes of the wealth of nations. এই গ্রন্থটি an inquiry into the nature and causes of the wealth of nation, এই গ্রন্থটি সংক্ষিপ্ত নাম দিয়েছিল, সেটা হচ্ছে যে এর শিরোনাম হিসেবে বেরিয়ে আসে, সেটা হচ্ছে কি দ্য wealth of nations এই নামে প্রকাশিত হয়। এবং এই গ্রন্থটি যখন প্রকাশ পায় তখন অর্থনীতি শব্দটা ব্যাপকভাবে বিস্তৃত লাভ করে। এবং এটার কারণে এই গ্রন্থ প্রকাশের কারণে 9 মার্চ 1776 সালে যে প্রকাশ পেয়েছিল দ্য ওয়েলথ অফ নেশন, এই গ্রন্থটি প্রকাশের কারণে এই যে অ্যাডাম স্মিথকে কি বলা হয়, অর্থনীতির জনক বলা হয়, অর্থনীতির জনক বলা হয়। তাহলে অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ। কেন? দ্য ওয়েলথ অফ নেশন এই গ্রন্থটি প্রকাশের জন্য। যখন দ্য ওয়েলথ অফ নেশন প্রকাশিত হয় তখন কিন্তু অর্থনীতি ইকোনমিক শব্দটি ব্যবহার করা হতো না, তখন নতুন একটি শব্দ ব্যবহার করা হতো, সেই শব্দটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমাই বলে। তখন কিন্তু এই পলিটিক্যাল ইকোনমাই বলে সবচেয়ে বেশি প্রচলিত ছিল। এবং চড়াই উতরাই চেঞ্জ হতে হতে আমাদের কি এসেছে, অর্থনীতি অর্থাৎ ইকোনমিক শব্দটা এসেছে। এবং ওই সময়কার যে যুগটা ছিল, অর্থাৎ কি 1776 সালে দ্য ওয়েলথ অফ নেশন প্রকাশের মাধ্যমে যখন সারা বিশ্বে যখন অর্থনীতি শব্দটি যখন ছড়িয়ে পড়ে, অর্থনীতি বিষয় নিয়ে যখন মানুষের মাঝে যখন ছড়িয়ে পড়ে, তখন মনে করে যে কি পলিটিক্যাল ইকোনমাই বলে তখন সবাই পরিচিত ছিল। এবং সেই যুগটা ছিল ক্লাসিক্যাল যুগ বলে তখন কি ছিল, প্রচলন ছিল। তাহলে এই অর্থনীতি আমাদের কখন বিস্তারিত লাভ করে সে বিষয় নিয়ে আমাদের আলোচনা হলো। এবার পরবর্তী দেখা যায় এই অর্থনীতির বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞা সম্পর্কে আমাদের এখনকার আলোচনা হবে। সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ, সর্বপ্রথম অ্যাডাম স্মিথ কিন্তু বলেছেন, সেটা কি অ্যাডাম স্মিথ অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন। তো তিনি অর্থনীতিকে বলেছেন সম্পদের বিজ্ঞান। অর্থনীতিকে অ্যাডাম স্মিথ কিসের বিজ্ঞান বলেছেন? সম্পদের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন। তাহলে অ্যাডাম স্মিথ অর্থনীতিকে কিসের বিজ্ঞান বলেছেন? সম্পদের বিজ্ঞান, বা অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন কে? অ্যাডাম স্মিথ। আমাদের এই ক্যাটাগরিতে অনেক টিক আসে এবং সংজ্ঞা দিতে হয়, সংজ্ঞা অনুপাতে আমাদের অনেক MCQ আসে, যেটা অর্থনীতিকে সম্পদের বিজ্ঞানকে আখ্যায়িত করেছেন। তাহলে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন কে? অ্যাডাম স্মিথ। এটা যেন স্মরণে থাকে। এরপরেও অধ্যাপক মার্শাল ক্যানন ও পিগু এরা তিনজনই অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলেছেন, কল্যাণের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন। তাহলে অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন কে? সেটা হচ্ছে অধ্যাপক মার্শাল ক্যানন এবং পিগু।
তাহলে আমাদের এছাড়া অধ্যাপক রবিন্স যে সংজ্ঞাটা দিয়েছেন, এই রবিন্সের সংজ্ঞাটা আমাদের অর্থনীতির ক্ষেত্রে খুব প্রভাব বিস্তার করে। সেটা হচ্ছে যে রবিন্স বলেছেন, সেই সংজ্ঞাটা হলো যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ বা দুষ্প্রাপ্যতা সম্পদের সমন্বয়ে মানুষের মাঝে একটি সম্পর্ক সৃষ্টি করা। অর্থাৎ কি, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানুষের আচরণকে বিশ্লেষণ করা। তিনি এই কথাটি বলেছেন। তাহলে দেখেন এখানে রবিন্সের যে সংজ্ঞাটা দিয়েছেন, এই রবিন্স কিন্তু, আমি টোটাল সংজ্ঞাটা লিখছি না, শুধু রবিন্স কয়টা টপিকের কথা বলেছে সেটা দেখা যাচ্ছে। রবিন্স বলেছেন, অধ্যাপক রবিন্স বলেছেন, তাহলে অধ্যাপক রবিন্স বলেছেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা কি করবে, যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদ, দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবিক আচরণ বিশ্লেষণ করা। আচরণ বিশ্লেষণ করা। তাহলে অধ্যাপক রবিন্স যে সংজ্ঞাটা দিয়েছেন, যে বলছে যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদ, দুষ্প্রাপ্য মানে সীমিত সম্পদ, এই সীমিত সম্পদের মাধ্যমে কি করার, সীমিত সম্পদের মধ্যে কি এমন একটি সম্পর্ক স্থাপন করবে যার মাধ্যমে মানুষের অর্থাৎ কি আচরণ বিশ্লেষণ করা সম্ভব হবে। তাহলে কিভাবে আমাদের এই অধ্যাপক রবিন্সের এই সংজ্ঞা অনুপাতে আমরা কয়েকটা জিনিস এর মধ্যে খুঁজে পাচ্ছি। সেটা হচ্ছে যে অসীম অভাব, এরপরে হচ্ছে দুষ্প্রাপ্য সম্পদ অর্থাৎ সীমিত সম্পদ, আরেকটা হচ্ছে এই সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। তাহলে আমরা কয়টা, তিনটা, অর্থাৎ কি বিকল্প সম্পদের বিকল্প ব্যবহারটা পাচ্ছি। এখন আমাদের যে অর্থনীতির যে বিষয়টা ছিল, অর্থনীতি বিষয় নিয়ে আমাদের এখন ডিটেলস বলা শেষ। এখন আমাদের এই যে আমরা সংজ্ঞার ভিতরে পেলাম কি অসীম অভাব, সীমিত সম্পদ বা দুষ্প্রাপ্যতা পেয়ে গেলাম এবং সম্পদের বিকল্প ব্যবহার। আমরা এখন এই অধ্যাপক রবিন্সের টপিক অনুযায়ী এই তিনটা অপশন নিয়ে আমাদের এখন আলোচনা হবে। তাহলে রবিন্সের কথা মতন আমরা কি পাচ্ছি, রবিন্সের মতে আমাদের অর্থনীতির আলোচ্য বিষয় এখন আমরা পাচ্ছি কোনটা, তিনটা আলোচ্য বিষয় পাচ্ছি, 1, 2, 3। এর মধ্যে প্রথমটা আমরা কি পাচ্ছি, প্রথমটা পাচ্ছি হচ্ছে অসীম অভাব। অসীম অভাব অর্থাৎ যেটাকে বলা হয় ইংরেজিতে আনলিমিটেড
ওয়ান্টস। এবং দ্বিতীয়টা হচ্ছে সীমিত সম্পদ। অর্থাৎ লিমিটেড রিসোর্স। লিমিটেড রিসোর্স। এবং 3 নাম্বারটা পাচ্ছি যে অর্থাৎ কি সম্পদের বিকল্প ব্যবহার। বিকল্প ব্যবহার যেটা alternative use of limited রিসোর্স সম্পর্কে। এটা তাহলে এখানে আমরা রবিনসের সংজ্ঞা অনুযায়ী পাচ্ছি অসীম অভাব অর্থাৎ আনলিমিটেড ওয়ান্টস, সীমিত সম্পদ লিমিটেড রিসোর্স এবং সম্পদের বিকল্প ব্যবহার অর্থাৎ সীমিত সম্পদের বিকল্প ব্যবহার পাচ্ছি। সেটা হচ্ছে যে কি অল্টারনেটিভ ইউজ অফ লিমিটেড রিসোর্স সম্পর্কে। তাহলে অসীম অভাব সম্পর্কে আমাদের প্রথম আলোচনাটা হচ্ছে অসীম অভাব। আমাদের অভাবের কোনো শেষ নেই, অসংখ্য অভাব রয়ে গেছে। আর এই অর্থনীতির মূল কার্যক্রমটা অভাবকে কেন্দ্র করেই কিন্তু হয়। অভাব শব্দটা যদি আমাদের ভিতরে না থাকতো তাহলে অর্থনীতির বিষয় সম্পর্কেও আমাদের কোনো কিছু আসতো না। ফলে আমাদের যে অর্থনৈতিক যে কার্যক্রমটা এটা মূলত অর্থনীতির যে কার্যক্রম এটা মূলত অভাবকে কেন্দ্র করে সংগঠিত হয়ে থাকে। আমাদের দৈনন্দিন জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য বস্তুগত অবস্তুগত যে সকল দ্রব্য সামগ্রীর প্রয়োজন অনুভব করে থাকি তাকেই অভাব বলা হয়। অর্থাৎ কি দৈনন্দিন জীবনে আমাদের ভালোভাবে অর্থাৎ কি মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন হতে পারে বস্তুগত বা অবস্তুগত যে কোনো দ্রব্য সামগ্রী বা সেবাকর্ম। এই সেবাকর্মগুলো যখনই প্রয়োজন হয় তখন সেটাকে কি বলা হয়? অভাব। মানুষের অভাবের কোনো শেষ নেই। একটি অভাব পূরণ না হতে হতে আরও অসংখ্য অভাব পূরণ হয়। যেমন আমরা যদি ধরি প্রাথমিক পর্যায়ে মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক অধিকারগুলো দরকার, যেমন কি খাদ্য, বস্ত্র, বাসস্থান। জীবন ধারণের জন্য যখন খাদ্য, বস্ত্র, বাসস্থান যখন আমরা পেয়ে যাই তখন আমাদের ভেতরে অভাব বোধ করে একটু ভালো থাকার জন্য, অর্থাৎ ফ্যান, টিভি, ফ্রিজ এইগুলো। যখন আমাদের অভাবগুলো যখন আমরা ফিল আপ করে ফেলি তখন আমাদের ভেতরে আরও অভাব দেখা দেয়। সেটা কি? যে দামি গাড়ি, দামি বাড়ি, এসি এগুলো বিলাস জাতীয় দ্রব্যগুলোর ভেতরে আমাদের অভাব দেখা দেয়। এভাবে আস্তে আস্তে আমাদের মৃত্যু পর্যন্ত অভাবের কোনো শেষ নেই। একটা অভাব পূরণ না হতে হতে আরও অসংখ্য অভাব আমাদের কি সামনে এসে হাজির হয়। এই জন্য যে অভাব অসীম, কিন্তু এই যে অভাব যে অসীম রয়েছে এই অসীম অভাব পূরণের যে উপকরণ সেটা হচ্ছে সম্পদ। আর এই সম্পদটা আমাদের কি অনেক সীমিত সম্পদ। এই সীমিত সম্পদের কারণে আমাদের সম্পূর্ণ অভাব কখনো ফিল আপ করতে পারি না। আর ফিল আপ করতে পারি না বলেই অর্থনীতি নিয়ে আমাদের আজকের আলোচনা। মানে এই যে অর্থনীতির আলোচনাটা আসলে কিন্তু এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাবকে পূরণ করার জন্য। এখন হচ্ছে সম্পদ বলতে আমাদের কি বোঝায় সে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে অর্থনীতিতে সম্পদ বলতে দ্রব্য বা সেবাকর্ম উৎপাদনের জন্য কোনো দ্রব্য বা সেবাকর্ম উৎপাদনের জন্য প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ বা মূলধন প্রভৃতিকে বোঝায়, যেগুলো কি করতে পারে আমাদের দ্রব্য বা সেবাকর্ম উৎপাদন কাজে ব্যবহার করতে পারে। এগুলোকেই অর্থনীতি
তে আমাদের সম্পদ বলা হয়। কিন্তু এই সম্পদ দেখো যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী কোথাও কোথাও হয়তো বা বেশি আছে, এটা এক্সেপশনাল মানে ব্যতিক্রম। যেমন যুক্তরাষ্ট্রে কিন্তু জনসংখ্যার তুলনায় আয়তন বড়, অর্থাৎ সেখানে প্রচুর ভূমি আছে। আবার সৌদি আরবে দেখো যে তেলের পরিমাণ কিন্তু অনেক বেশি আছে, কিন্তু বেশি আছে ঠিক আছে, কিন্তু সেটা অসীম নয়, সীমিত। এবং সব দেশে যদি এইভাবে থাকতো তাহলে কিন্তু মনে করো আমাদের কোনো অভাব থাকতো না। আমাদের কিন্তু রয়েছে অল্প কিছু ভৌগোলিক অবস্থানের কারণে অল্প কিছু জায়গায় কিছু জিনিসের পরিমাণ বেশি থাকলেও সেগুলো কি অসীম নয়, সীমিত রয়েছে, যেগুলো ব্যবহার করলে একসময় শেষ হয়ে যাবে। তাহলে এই যে অসীম অভাব আর কিসের সীমিত সম্পদ, তার মানে অসীম অভাবটা পূরণ করতে আমাদের এই সীমিত সম্পদ দিয়ে পূরণ করতে হবে। এবং এই কিভাবে অসীম অভাবকে সীমিত সম্পদ দিয়ে পূরণ করা যায় সেটাই হচ্ছে অর্থনীতির মূল আলোচ্য বিষয়। এই জন্য অধ্যাপক পল স্যামুয়েলসন বলেছেন যে অর্থনীতিকে তিনি একটি অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছেন। অপ্রাচুর্য মানে কি? অপর্যাপ্ত, তার মানে কি পর্যাপ্ত পরিমাণ নেই এমন একটা বিজ্ঞান। তার মানে আমাদের কি পর্যাপ্ত পরিমাণ নেই? পর্যাপ্ত পরিমাণ আমাদের অভাব নেই না, অভাব আছে, অনেক অভাব আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেই সম্পদ, এবং যেটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। অর্থাৎ কি এখানে লিমিটেড রিসোর্স বলা হয়েছে, সীমিত সম্পদ। এই সীমিত সম্পদের মধ্যে আমরা আরেকটা ডকুমেন্ট সেটা খুঁজে পাবো, সেটা হচ্ছে যে কি দুষ্প্রাপ্যতা, অর্থাৎ দুষ্প্রাপ্যতা। এই দুষ্প্রাপ্যতার ইংলিশ প্রতিশব্দটা হচ্ছে যে স্কারসিটি। দুষ্প্রাপ্যতা তার মানে কি? সীমিত সম্পদ। সীমিত সম্পদকে কি বলা হয়? দুষ্প্রাপ্যতা। অনেক অভাব আর সম্পদ কম। এই অসীম অভাবকে সীমিত সম্পদ দিয়ে আমাদের কি করতে হবে? অভাবটাকে পূরণ করতে হবে। এখন এই যে দুষ্প্রাপ্যতা অর্থাৎ কি সম্পদের স্বল্পতা রয়ে গিয়েছে, এই স্বল্পতার কারণে আর অভাবটাকে অনেক বেশি হওয়ার কারণে আমাদের অর্থনীতিতে আরেকটা মূল সমস্যায় আমাদের হাজির হতে হয়, সেটা হচ্ছে যে কি সম্পদের বিকল্প ব্যবহার বা এই সম্পদের বিকল্প ব্যবহার বা নির্বাচন, যেটার ইংলিশ প্রতিশব্দটা হচ্ছে যেটাকে বলা হয় চয়েস বলা হয়। চয়েসটা কি? চয়েসটা মানে নির্বাচন করা। নির্বাচনটা কি? দেখো আমাদের সীমিত সম্পদ, এই সীমিত সম্পদ দিয়ে মনে করো তোমার কাছে 500 টাকা আছে। টাকা আছে কত? 500 টাকা। এই 500 টাকা দিয়ে তুমি দুটো কাজ করতে পারবা। কয়টা কাজ? দুটা কাজ। একটা হচ্ছে যে কি তুমি বই কিনতে পারবা, আর একটা হচ্ছে যে কি রেস্টুরেন্টে খাবার খাওয়া। রেস্টুরেন্টের খাবার 500 টাকাতে তুমি দুটো কাজ করতে পারবা, হয় বই কেনা, না হয় কি রেস্টুরেন্টে খাবার কিনতে হবে। এখন তুমি এই দুটো কাজ কিন্তু একসাথে করতে পারবে না, যে কোনো একটা কাজ করতে পারবে। তোমার এই বই কিনতেও কত টাকা লাগবে? 500 টাকা লাগবে। আবার এই রেস্টুরেন্টে খাবার খেতেও কত টাকা লাগবে? 500 টাকা লাগবে। তাহলে এখন তুমি কি করবা? অর্থাৎ কি তোমার যেটা প্রয়োজন তুমি সেটা আগে গ্রহণ করবা। তাহলে অবশ্যই আমাদের এখানে বই কেনা এবং রেস্টুরেন্টে খাবার খাওয়ার মধ্যে আমাদের মোস্ট যে কম্পালসারিটা রয়েছে, মানে যেটার গুরুত্ব সব থেকে বেশি, সেটা হচ্ছে বই কেনা। তার মানে কি আমার এই 500 টাকা যদি আমি বই কিনি তাহলে রেস্টুরেন্টে খাবার খেতে পারবো না, তাহলে আমাদের কি একটা অভাব থেকেই যাচ্ছে। এজন্য অধ্যাপক রবিন্স বলেছেন যে মানুষের অভাব পূরণের উপকরণ বা সীমিত সম্পদ সীমিত হলেও মানুষের অভাব পূরণের উপকরণ বা সম্পদ সীমিত হলেও তা বিকল্প ব্যবহারযোগ্য।
বিকল্প তুমি কি করতে পারবা, ব্যবহার করতে পারবা। এবং তিনিদের জন্য বলা হয়েছে সম্পদের বিকল্প ব্যবহার। যে সম্পদের বিকল্প ব্যবহার বলতে আমাদের কি বলুন? তবে হ্যাঁ, বিকল্প ব্যবহারটা হচ্ছে একটা উপকরণ দিয়ে, তার মানে আমার এই যে 500 টাকা দিয়ে আমি কি বইও কিনতে পারবো, আবার রেস্টুরেন্টে খাবারও খেতে পারবো। দুটো কাজই আমি কি আমার ইচ্ছা অনুপাতে করতে পারবো। এটাও করতে পারি আমি, আবার এটাও করতে পারি। অর্থাৎ কি বইও কিনতে পারি, আবার রেস্টুরেন্টে খাবারও খেতে পারি। কিন্তু তিনি তার সংজ্ঞায় বিকল্প ব্যবহারের কথা বলার পরেও তিনি আরেকটা কথা বলেছেন কি, তবে কোনো উপকরণ যদি একটি উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাহলে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা যায় না। তার মানে আমার এই 500 টাকায় সীমাবদ্ধতা, আমার সম্পদ এই 500 টাকায় যদি আমি বই কিনি তাহলে আমি কখনো রেস্টুরেন্টে খাবার খেতে পারবো না। আবার আমি যদি এই 500 টাকায় যদি রেস্টুরেন্টেরই খাবার খাই তাহলে আমি কখনো বই কিনতে পারবো না। তাহলে আমাদের এই যে সীমিত সম্পদ দিয়ে অনেক যে অভাব, মানে অসীম অভাব যখনই পূরণ করতে যায় তখনই আমাদের ভেতরে নির্বাচন শব্দটা আসে, যে আসলে আমার যতগুলো অভাব রয়েছে এই অভাবগুলোর ভেতরে কোনটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোস্ট কম্পালসারি, যেটা এই মোস্ট কম্পালসারি অভাবটাকে আমরা আগে পূরণ করে থাকি, এরপরে ধাপে ধাপে পর্যায়ক্রমে পূরণ করতে থাকি। এবং এগুলো করতে করতে আমাদের কি জীবন শেষ হয়ে যায়, তবু অভাবে শেষ নেই। তাহলে অর্থনীতির যে মৌলিক যে সমস্যাগুলো রয়েছে এবং এর সমাধানের আজকের আমাদের ক্লাসটাই কি অর্থনীতি সম্পর্কে আমরা জানলাম, কিভাবে অর্থনীতি শব্দটা এসেছে, অসীম অভাব সম্পর্কে জানলাম, সীমিত বা দুষ্প্রাপ্যতা সম্পদ সম্পর্কে জানলাম এবং নির্বাচনটা কেন এসেছে সেটা জানলাম। তাহলে এই অসীম অভাব সীমিত সম্পদ দিয়ে পূরণ করতে গেলে অবশ্যই নির্বাচন করতে হবে। ধন্যবাদ সকলকে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।